আমরা আজকে হচ্ছে ম্যাট্রিক্সের যে ২ নম্বর ক্লাসটা আছে তা শুরু করবো, ঠিক আছে? তো এই ২ নম্বর ক্লাসটা মূলত হচ্ছে কি নিয়ে? এই ২ নম্বর ক্লাসটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স সংক্রান্ত বা সমীকরণ সমাধান। বিপরীত ম্যাট্রিক্স এবং ক্রেমারের নিয়ম। বিপরীত ম্যাট্রিক্স এবং ক্রেমার, ঠিক আছে? আরেকটা ক্লাস আছে, আরেকটা ক্লাস করানো হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণয় পুরোটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে এই বিপরীত ম্যাট্রিক্স বা ক্যামার এটা পড়ার জন্য হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে নির্ণায়ক সম্পর্কে হালকা একটু আইডিয়া থাকা লাগবে, ঠিক আছে? নির্ণায়ক কি জিনিস? নির্ণায়কের ম্যাথ যেগুলো আছে তোমাদের বইয়ে ওইগুলা যে এখনই করা লাগবে এমন না। ম্যাট্রিক্সেরই জাস্ট ছোট একটা পার্ট আর কি। তো নির্ণায়ক কি জিনিস? নির্ণায়ক যে একটা বর্গ ম্যাট্রিক্সের সংখ্যামান প্রকাশ করার পদ্ধতি। বর্গ ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্স এর সংখ্যামান প্রকাশ করার পদ্ধতি। ঠিক আছে? হ্যাঁ, এভাবে বোঝা যায় না। আমরা আরেকটু ভালোভাবে বুঝি। নির্ণায়ক হওয়ার জন্য তোমার অবশ্যই একটা ম্যাট্রিক্সকে বর্গ হইতে হবে। বর্গ ছাড়া আমাদের নির্ণায়ক সম্ভব না। তো ধরো আমার কাছে একটা বর্গ ম্যাট্রিক্স আছে। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। এই যে বর্গ ম্যাট্রিক্সটা আছে এটার আমরা নির্ণায়ক বানাইতে চাই। নির্ণায়ক বানাইতে চাইলে এরকম একটা চিহ্ন দিবা, অথবা ডেট এ লিখলেও হবে। ডেট এ মানে হচ্ছে ডিটারমাইনেন্ট অফ এ। নির্ণায়কের ইংলিশ নাম হচ্ছে ডিটারমাইনেন্ট, ঠিক আছে? এটা লেখার পর এরকম দুইটা খাড়া দাগ দিয়ে দিবা। ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে এরকম থার্ড ব্র্যাকেট দেওয়া হয়, আর নির্ণায়কের ক্ষেত্রে হচ্ছে এই খাড়া দাগ। এই খাড়া দাগের ভিতরে জাস্ট এই উপাদানগুলো লিখে দিবা। উপাদানগুলো কি কি? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। হয়ে গেল আমাদের নির্ণায়কের প্রকাশ মাধ্যম, ঠিক আছে? তো নির্ণায়কে প্রকাশ করার পরে আমরা হচ্ছে এবার নির্ণায়কের কিছু হালকা হালকা প্রপার্টি বলবো। নির্ণায়কের ধর্ম না, কয়েকটা প্রপার্টি আছে। ১ নম্বর যে প্রপার্টি, যে প্রপার্টি এক না, আমরা একসাথে সবগুলোই পড়ে ফেলবো। এটা হচ্ছে মুখ্য কর্ণ, মুখ্য পদ, মাধ্যমিক কর্ণ এবং মাধ্যমিক পদ। এগুলো কি জিনিস? দেখো, মুখ্য কর্ণ বলতে বোঝানো হয় তোমার কাছে ধরো একটা নির্ণায়ক আছে। নির্ণায়কটা ধরলাম আমি, এই যে নির্ণায়কটা লিখলাম এটাই আবার লিখি। ধরো তোমার কাছে একটা নির্ণায়ক আছে এ, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, ঠিক আছে? তো এই নির্ণায়কটার তোমার হচ্ছে দুইটা কর্ণ। দেখো, একটা কর্ণ তুমি যদি এটার একটা বর্গক্ষেত্র চিন্তা করো, এটা হচ্ছে দুইটা কর্ণ। একটা কর্ণ হচ্ছে এই যে এই বরাবর, এই যে লাল কালিটা, এই লাল কালি দিয়ে যে একটা কর্ণ আঁকাইছি এটা একটা কর্ণ, আর এটা হচ্ছে এই আর একটা কর্ণ, ঠিক আছে? এই লাল কালি দিয়ে যে কর্ণটা আমি আঁকাইছি এই কর্ণটার নাম হচ্ছে মুখ্য কর্ণ। এক কথা হচ্ছে প্রথম ভুক্তি দিয়ে যে কর্ণ পাবা এটার নাম হচ্ছে মুখ্য কর্ণ। তো মুখ্য কর্ণের মধ্যে তোমার কি কি ভুক্তি আছে? মুখ্য কর্ণের মধ্যে ভুক্তি আছে এ, ই, আই। মুখ্য কর্ণের ভুক্তি কি? মুখ্যগণের ভুক্তিগুলো হচ্ছে এ, ই, আই। এগুলো হচ্ছে মুখ্যগণের ভুক্তি, ঠিক আছে? এবার আমি হচ্ছে সবুজ কালিতে দেখাই দিই। এই দেখো, আরেকটা কর্ণ আঁকানো যায় না? এই দ্বিতীয় যে কর্ণটা আঁকাইছি এটার নাম হচ্ছে মাধ্যমিক কর্ণ নির্ণায়কের ক্ষেত্রে। আর ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এটার নাম ছিল হচ্ছে গৌণ কর্ণ। এটা হচ্ছে মাধ্যমিক কর্ণ। মাধ্যমিক কর্ণতে তোমার কি কি ভুক্তি আছে? মাধ্যমিক কর্ণতে যে ভুক্তিগুলো আছে এগুলো হচ্ছে তোমার জি, ই, আর হচ্ছে সি। জি, ই, আর হচ্ছে কি সি, ঠিক আছে? এবার আমরা মুখ্য কর্ণ এবং মাধ্যমিক কর্ণ তো বুঝতে পারলাম, কিন্তু মুখ্য পদ কি জিনিস, মাধ্যমিক পদ কি জিনিস এটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? মুখ্য পদ, মাধ্যমিক পদ। মুখ্য পদ এটা বলতে বোঝানো হয় মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল, সরি গুণফল। মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল, ভুক্তিগুলোর গুণফল। তো মুখ্য কর্ণেতে তোমার ভুক্তিগুলো কি কি আছে? একটা আছে এ, একটা হচ্ছে
একটা এ, একটা ই, একটা আই। তো এই এ, ই, আই এগুলো যদি গুণ করে দাও তাহলেই তুমি পেয়ে যাবে হচ্ছে মুখ্য গণের ভুক্তিগুলোর গুণফল। ঠিক আছে? একইভাবে তোমার যদি এখন বলি মাধ্যমিক পদ কি জিনিস? মাধ্যমিক পদ। মাধ্যমিক পদ কি হবে? মাধ্যমিক হচ্ছে তোমার হচ্ছে মাধ্যমিক কর্ণের ভুক্তিগুলার গুণফল। মাধ্যমিক কর্ণের ভুক্তিগুলোর গুণফল। তো মাধ্যমিক কর্ণের ভুক্তি কে কে? তোমার মাধ্যমিক কর্ণের ভুক্তি হচ্ছে জি, ই, সি। তাই জি, ই, সি এগুলো যদি গুণ করো তাহলে হচ্ছে তুমি মাধ্যমিক কর্ণ, যে মাধ্যমিক পদ ওইটা হচ্ছে পেয়ে যাবে। ঠিক আছে? তো এটা যদি বুঝো, আমরা যে নির্ণায়কের পরের প্রপার্টিতে চলে আসি। এগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে এই যে জিনিসটা এখন পড়বো এটা এমসিকিউতে প্রচুর পরিমাণে তোমাদের পরীক্ষা আসে। কি? এটা হচ্ছে অনুরাশি এবং সহগুণক। যদি একটা জিনিস বুঝো আর একটা এমনি হয়ে যাবে। অনুরাশি এবং সহগুণক, এটাকে একটু বুঝাই। সহগুণক, অনুরাশি এবং সহগুণক কি জিনিস মনে রাখবা। অনুরাশি এবং সহগুণক এগুলো হচ্ছে মূলত হচ্ছে ভুক্তির উপর ডিপেন্ড করে। এগুলো হচ্ছে ভুক্তি ডিপেন্ড। তোমার একটা নির্ণায়কের ভুক্তি যতগুলা, তার অনুরাশি বা সহগুণক ঠিক ততটাই হবে। প্রত্যেকটা ভুক্তির জন্য এক একটা করে অনুরাশি বা সহগুণক থাকবে। কি? প্রতিটি ভুক্তির জন্য একটি করে অনুরাশি এবং সহগুণক থাকবে। ও সহগুণক থাকবে। ঠিক আছে? তো আমি প্রথমে একটা 2x2 অর্ডারের নির্ণায়ক নিই। ধরো, আর অনুরাশি সহগুণক এগুলো তোমার মাথায় রাখতে হবে। এগুলো অবশ্যই নির্ণায়কের জন্য প্রযোজ্য, ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য না। তোমাদের যদি পরীক্ষায় ম্যাট্রিক্স দিয়ে দেয় তাহলে ওই ম্যাট্রিক্সের আগে নির্ণায়ক বানিয়ে নিতে হবে। ম্যাট্রিক্সে কিভাবে নির্ণায়ক বানানো হয়? একটা ম্যাট্রিক্সের জাস্ট থার্ড ব্র্যাকেট উঠে এরকম একটা দাগ দিলে এটাই কি হয়ে যায়? নির্ণায়ক হয়ে যায়। ঠিক আছে? তো ধরো তোমার একটা 2x2 অর্ডারের নির্ণায়ক দিয়ে দিছে এ, বি, সি, ডি। খুব বড় নিলাম না, খুবই ছোট নিলাম। এখন তোমারও বলছে এগুলোর জন্য এই যে নির্ণায়কটা এখানে দিয়ে দিছে, এই নির্ণায়কের অনুরাশি বা সহগুণকের জন্য। এখন অনুরাশি বা সহগুণক বলছি কার জন্য প্রযোজ্য? এগুলো হচ্ছে ভুক্তির উপর। প্রত্যেকটা ভুক্তির জন্য তুমি একটা করে অনুরাশি বা সহগুণক পাবা। প্রথমে আমরা অনুরাশি বের করি। তো ভুক্তি প্রথম এর কথা চিন্তা করো। এ এর অনুরাশি। প্রথমে আমরা অনুরাশি নিয়ে করি, পরে সহগুণক করতেছি। প্রথম হচ্ছে অনুরাশি, লাল কালিতে লিখে দিই অনুরাশি। অনুরাশি সহগুণকটা পরে শিখতেছি, আগে অনুরাশিটা শিখে নিই। তো এর অনুরাশি তোমার কি হবে? এর অনুরাশি বের করার জন্য তোমার এই যে ভুক্তিটা আছে ও যেই সারি এবং কলামে আছে ওই সারি কলাম বাদ। দেখো কত নম্বর সারিতে আছে? আছে ১ নম্বর সারিতে আছে। আর হচ্ছে দেখো এই যে ১ নম্বর সারিতে আছে। এটা হচ্ছে তোমার ১ নম্বর সারি। ঠিক আছে? আর কত নম্বর কলামে আছে? ও দেখো এই হচ্ছে ১ নম্বর কলামে আছে। তো ওর সারি কলাম বাদ দিয়ে যে ভুক্তিটা বাকি থাকবে ওই ভুক্তিটা হচ্ছে তোমার এই এ এর অনুরাশি। বুঝতে পারছো কথাটা? এর অনুরাশি তাহলে হচ্ছে ডি। তো এটা যদি বুঝো, আমরা আরেকটা একটু বের করি। দেখো আরেকটা কিভাবে বের করা যায়। আরেকটা কিভাবে বের করি, আমরা একটু এগুলো মুছে দিই। হ্যাঁ, ঠিক আছে। এখানে ছিল এ, এখানে ছিল ডি। আরেকটা যদি ধরো আমি সি এর জন্য বের করি, সি এর অনুরাশি। অনুরাশি। তো সি এর অনুরাশি কি হবে? এই সি যত নম্বর সারি এবং যত নম্বর কলাম আছে ওই সারি কলাম বাদ দিয়ে যা থাকবে তাই। তো দেখো তো সি কত নম্বর সারি এবং কত নম্বর কলামে আছে? এই হচ্ছে তোমার সি। সি হচ্ছে তোমার এই যে এই সারিটাতে আছে, এই সারি বাদ আর কত নম্বর কলামে আছে? এই কলামটাতে আছে। তাহলে এই কলামটা তোমার বাদ। এই কলাম আর এই সারি বাদ দিয়ে তোমার থাকে কি? থাকে হচ্ছে এই শুধু বি। তাহলে তোমার এই যে সি এর অনুরাশি হবে, সি এর অনুরাশি হবে শুধু B। একইভাবে তোমার যদি আমি বলি বি এর অনুরাশি বের করো, টি এর অনুরাশি বের করো, এটা কি বের করতে পারবা? আশা করি তোমরা ওইটাও বের করতে পারবা। দেখো তো, এই যে এই নির্ণায়কটা লিখছি তাহলে এই নির্ণায়কে তুমি টোটাল কয়টা অনুরাশি পাইলা? তাহলে হচ্ছে তুমি ৪টা অনুরাশি পাবা। ৪টি অনুরাশি পাবা। অনুরাশি।
4টা 79 কেন? আমরা বলছি 79 হচ্ছে প্রত্যেকটা ভুক্তির জন্য করে একটা করে 79। তাহলে এখানে টোটাল কয়টা ভুক্তি? এখানে হচ্ছে ১, ২, 3, ৪। ৪ টা ভুক্তি, এই কারণে ৪ টা 79। বুঝতে পারছো কথাটা? তো এটা আমরা কত অর্ডারের জন্য করছি? 2/2 এর জন্য। এখন যদি এটা আমরা 3/3 এর জন্য করি তখন কি হবে? বললাম হচ্ছে এটা নিয়ে খুবই প্যারা খায়। 3/3 এর জন্য একটু করে দিই। 3/3 দেখো। তো 3/3 অর্ডারের আমি আবারও একটা নির্ণায়ক নেই। এগুলো অবশ্যই নির্ণায়ক হইতে হবে। নির্ণায়ক ছাড়া এটা হবেই না। A, B, C, D, E, F, G, H, I। এই যে নির্ণায়কটা নিলাম, এই নির্ণায়কের আমরা বলছি অনুরাশি। এটা কার উপর ডিপেন্ড? অনুরাশি, অনুরাশিটা মনে রাখবা, এটা হচ্ছে আমাদের ভুক্তির উপর ডিপেন্ড। প্রত্যেকটা ভুক্তির জন্য একটা করে অনুরাশি থাকে। তাহলে এখানে টোটাল কয়টা ভুক্তি আছে? টোটাল হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ৯টা ভুক্তি আছে। এই কারণে এখানে টোটাল তুমি ৯টা অনুরাশি পাবা। আমি তোমার পুরা ৯টা বের করে দেব না। তোমার হচ্ছে আমি শুধুমাত্র ২টা বা ৩টা বের করে দিব। বাকিগুলো হচ্ছে তুমি নিজে বের করে নিবা। তো 3/3 অর্ডারের জন্য কিভাবে বের করবে? এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে? ১ম এ ধরো আমি বলছি অনুরাশি কার হবে? ভুক্তির হবে। তাহলে ১ম ভুক্তিটা নিয়েই করি। ধরো A এর অনুরাশি। A এর অনুরাশি। অনুরাশি বের করার জন্য আমরা আগে যে নিয়মটা এপ্লাই করছি এখানেও সিমিলার নিয়ম, এছাড়া কোনো ভিন্ন নিয়ম নাই। আমরা বলছিলাম যে ভুক্তির জন্য অনুরাশি বের করব ওই ভুক্তির সারি কলাম বাদ। কি করব? তাহলে A এর সারি আর কলাম বাদ দিতে হবে। A কয় নম্বর সারিতে আছে? দেখো তো A হচ্ছে তোমার A ১ নম্বর সারি আছে, এটা বাদ দিতে হবে। A কত নম্বর কলামে আছে? এ হচ্ছে দেখো তুমি এই ১ নম্বর কলামে আছে, তোমার এই ১ নম্বর কলামটা কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর তোমার যা থাকবে ওইটা নিয়ে যেই নতুন ধরনের নির্ণায়ক তৈরি হবে ওইটা হচ্ছে তোমার A এর অনুরাশি। তো দেখো নতুন যে একটা নির্ণায়ক তৈরি হলো, দেখো এটা একটা কি হয়ে গেল? ই এফ এইচ আই। এটাই তোমার হচ্ছে এখন A এর অনুরাশি। বুঝতে পারছো কথাটা? অনুরাশির একটা মানও বের করা যায়। মানটা কিভাবে বের করবা? মান বের করবা হচ্ছে জাস্ট এভাবে এই আর গুণ করে দিবা। ধরো ই এর সাথে আই গুণ করবা, পরে মাইনাস ই এইচ আর এফ গুণ করে দিবা, শেষ। বুঝতে পারছো কথাটা? তাহলে এ এর অনুরাশি এটাই। এটা কি খুব একটা কঠিন কাজ? আশা করি খুব একটা কঠিন না। এটা তোমরা খুব ইজিলি বুঝবা। আমি আরো একটা অনুরাশি তোমার বের করে দেই। আরেকটা অনুরাশি ধরো কার জন্য বের করে দিব? আরেকটা অনুরাশি ধরো আমরা এই ই এর জন্য বের করবো, ঠিক আছে? তো ই এর অনুরাশি যদি বের করতে চাই, আমরা ই এর অনুরাশি বের করবো। ই এর অনুরাশি একটু লিখে দিই এখানে। ই এর অনুরাশি, ই এর অনুরাশি বের করার জন্য আমরা বলছি যার অনুরাশি বের করবে তার সারি কলাম বাদ। তাহলে ই কত নম্বর সারিতে আছে? ই দেখো তোমার হচ্ছে এই ২ নম্বর সারিতে আছে। দেখছো? তো ই যেহেতু ২ নম্বর সারিতে আছে, এই ২ নম্বর সারিটা বাদ। আর ই কয় নম্বর কলাম আছে? দেখো ই ২ নম্বর কলাম আছে। দেখছো? তো এই ২ নম্বর সারি এবং ২ নম্বর কলাম বাদ দেওয়ার পর তোমার এখানে কে থাকে? থাকে হচ্ছে এ, সি, জি, আই। এইটা হচ্ছে তোমার হয়ে গেল ই এর অনুরাশি। এ, সি, জি, আই। বুঝতে পারছো কথাটা? তো এটা দেখো আর গুণ করলে কি হবে? এ ই মাইনাস, এটা আই লিখে ফেলছি, এ আই মাইনাস জি সি, হয়ে গেল, শেষ। এই হচ্ছে তোমার কি ই এর অনুরাশি। আশা করি বাকি সবগুলা ভুক্তির জন্য তুমি অনুরাশি বের করতে পারবা। ঠিক আছে? তো অনুরাশি যদি আমরা বুঝি, আমি এবার চলে আসি সহগুণকটাতে। ঠিক আছে? সহগুণক, সহগুণক, সহগুণক অনুরাশি যদি তুমি বুঝো, সহগুণক তোমার জন্য একদমই ডাল ভাত। সহগুণক কি জিনিস? সহগুণক হচ্ছে প্রত্যেকটা অনুরাশি যেমন তোমার প্রত্যেকটা ভুক্তির জন্য একটা করে পাইছো, সহগুণকও তুমি প্রতিটা ভুক্তির জন্য একটা করে পাবা। এখানেও কি হবে? প্রতিটি ভুক্তির জন্য একটি করে পাবো। প্রতিটি ভুক্তির জন্যই প্রযোজ্য। এখানেও প্রতিটি ভুক্তির জন্য, অনুরাশির ক্ষেত্রেও কি ছিল? প্রত্যেকটা ভুক্তির জন্য। তোমার প্রতিটি ভুক্তির জন্য তুমি কি পাবা? একটা করে সহগুণকও পাবা। সহগুণকটা বের করে কিভাবে? সহগুণক বের করার যে নিয়মটা হচ্ছে তুমি প্রত্যেকটা ভুক্তির অনুরাশির আগে যথাযথ চিহ্ন দিয়ে দিবা, শেষ। প্রতিটি ভুক্তির অনুরাশির আগে, অনুরাশির আগে উপযুক্ত উপযুক্ত চিহ্ন চিহ্ন যোগ করে দিলেই তুমি সহগুণক পাওয়া যাবে।
করে দিলেই তা সহগুণক হয়ে যাবে। তা সহগুণক হয়ে যাবে। ঠিক আছে? তো ধরো তোমার কাছে আমি আগে 2/2 অর্ডার নেই, পরে হচ্ছে 3/3 অর্ডার নিব। প্রথমে 2/2 নিয়ে কাজ করি আগের ম্যাটটার মতোই। 2/2 এর তোমার কাছে একটা নির্ণায়ক আছে এ বি সি ডি। আমরা বলছি সহগুণক তোমার অনুরাশির ক্ষেত্রে যেমন একটা ভুক্তির জন্য একটা করে অনুরাশি পাইছো, সহগুণকের ক্ষেত্রে কি হবে? একটা ভুক্তির জন্য তুমি একটা করে সহগুণক পাবা। তো প্রথমে আমি তোমারে এ এর সহগুণকটা বের করে দিই। তো এ এর সহগুণক কি হবে? এ এর সহগুণক কি হবে? সহগুণক জাস্ট কি তুমি আমরা বলছি আগের মতোই সিমিলার নিয়ম। এই সারি কলাম বাদ দিয়ে দিবা। এর সারি কত নম্বর সারি আছে? 1 নম্বর সারি। যত নম্বর কলাম আছে অত কলাম বাদ বাদ দিয়ে যে থাকবে ওই ডি। ওই ডিটা আগে লিখে দিবা। এই ডি কি ছিল? ডি ছিল আমাদের অনুরাশি, তাই না? ডি ছিল হচ্ছে আমাদের এর অনুরাশি। তাহলে সহগুণক আর অনুরাশির মধ্যে পার্থক্য কি? দেখো পার্থক্যটা হচ্ছে আমি লিখিয়ে দিছি এখানে। তোমার অনুরাশির আগে উপযুক্ত একটা চিহ্ন দিতে হবে। যদি ওই চিহ্নটা দিয়ে দাও তখনই ওইটা সহগুণক হয়ে যাবে। চিহ্নটা কিভাবে দিবা? চিহ্ন দেওয়ার যে নিয়ম এটা হচ্ছে আগে একটা -1 দিবা, তার উপরে পাওয়ার i প্লাস জে। এখন আই আর জে কি জিনিস এটা নিয়ে তোমরা খুবই বেশি প্যারা খাইতে পারো, বাট এটা প্যারা খাওয়ার কিছুই নাই। আই হচ্ছে তুমি যে ভুক্তি নিয়ে কাজ করতেছো ওই ভুক্তির সারি নাম্বার, আর জে হচ্ছে তুমি যে ভুক্তি নিয়ে কাজ করতেছো ওই ভুক্তির কলাম নাম্বার। ঠিক আছে? তো দেখো তো তুমি এ নিয়ে কাজ করতেছো। এ তোমার কত নম্বর সারিতে অবস্থিত? এ তোমার 1 নম্বর সারিতে অবস্থিত। তাহলে আই এর জন্য বা ওয়ান এর জন্য আই এর ভ্যালু 1। আবার জে এর ভ্যালু কত? দেখো এটা কত নম্বর কলামে অবস্থিত? এটা 1 নম্বর কলামে অবস্থিত। এটা জে এর মানটাও কত? 1। তাহলে -1 পাওয়ার 1 প্লাস 1 ডি। তাহলে -1 তারপরে পাওয়ার 1 যোগ করলে কত হয়ে যাবে? 1 যোগ করলে 2 হয়ে যাবে ইন্টু ডি। তো কোনো সংখ্যার উপরে যদি বা নেগেটিভ সংখ্যার উপরে পাওয়ার যদি জোর হয় এটা আলটিমেটলি পজিটিভ হয়ে যায়, তাহলে অ্যান্সার থাকবে শুধু। এটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, বুঝছি। এবার আমি তোমার আরো একটা সহগুণক বের করে দিই। এটা হচ্ছে এই বি এর সহগুণকটা বের করে দিই। ঠিক আছে? বি এর সহগুণকটা বের করি। বি এর সহগুণক। তো বি এর সহগুণক কি হবে? তাহলে এই যে বি যত নম্বর সারিতে আছে ওই সারি কলাম বাদ দিতে হবে। বি আছে আমাদের 1 নম্বর সারিতে, 1 নম্বর সারি বাদ, কলাম 2 নম্বর কলামে অবস্থিত, 2 নম্বর কলামটা হচ্ছে বাদ। ঠিক আছে? বাদ দিয়ে থাকে কি? থাকে জাস্ট সি। তাহলে শুধু ওই সিটা লিখে দিবে এখানে সি। তবে তার আগে একটা -1 তার উপরে পাওয়ার দিতে হবে আই প্লাস জে। তার মানে আই এর ভ্যালু কত বলো তো? এই বি এর জন্য আই এর ভ্যালু কত? এই বি এর জন্য তোমার আই এর ভ্যালু ও কত নম্বর সারিতে আছে? আই মানে হচ্ছে তার সারি নাম্বার। হচ্ছে আমাদের 1 নম্বর সারিতে আছে। জে এর ভ্যালু কত? যে দেখো ও কত নম্বর কলামে আছে? ও দেখো হচ্ছে 2 নম্বর কলামে আছে। তাহলে এখানে তোমার আই প্লাস জে এর মান হবে 1 প্লাস 2। আই এর মান 1, জে এর মান কত? 2। তাহলে -1 তার উপরে 1 প্লাস 2 যোগ করলে হচ্ছে 3 ইন্টু সি। দেখো কোনো সংখ্যার উপরে যদি পাওয়ারটা বিজোড় হয়, নেগেটিভ সংখ্যার উপরে পাওয়ার যদি বিজোড় হয়, ওই পাওয়ারটা আলটিমেটলি এই নেগেটিভ পাওয়ারকে নেগেটিভই রাখে আর কি, সংখ্যাটাকে নেগেটিভই রেখে দেয়। এটা আমরা জানি। তার মানে এখানে হবে এটা -c। এটা আমরা কার জন্য সহগুণক বের করলাম? 2/2 অর্ডারের জন্য। 3/3 অর্ডারের জন্য এখন কিভাবে করা যায়? 3/3 অর্ডারের জন্য ওইটাও অত কঠিন কোনো কাজই না। এটা আমরা এখন করবো। দেখো 3/3 অর্ডারের জন্য। ঠিক আছে? 3/3। তো একটা 3/3 অর্ডারের আমি তোমার আরো একটা নির্ণয় নিই। ধরো এ বি সি ডি ই এফ জি এইচ জি এইচ আই। ঠিক আছে? হ্যাঁ। তো এখানেও তোমার প্রত্যেকটা ভুক্তি না, আমি জাস্ট তোমার একটা বা দুইটা ভুক্তির জন্য তোমার করে দিব। তুমি হচ্ছে বাকিগুলো হচ্ছে নিজে করে নেবে। ঠিক আছে? ধরো প্রথমে আমি তোমার কার জন্য করে দিই? এ এর জন্য বা বি এর জন্য, তুমি যার জন্য বলো। ধরো এ এর জন্য প্রথমে করলাম এ এর সহগুণক। এ এর সহগুণক আমরা জানি সহগুণক ক্ষেত্রে আমাদের -1 তার উপরে পাওয়ার হবে আই প্লাস জে।
তার সাথে আমি জাস্ট এ এর অনুরাশিটা লিখে দেবো। দেখো তো এ এর অনুরাশি কি? এটা হচ্ছে গুণ চিহ্ন, ঠিক আছে? এ এর অনুরাশি আমরা এ এর সারি কলমটা বাদ দিয়ে দেবো। ধরো এ এর সারিকে এ হচ্ছে তোমার এই যে ১ নম্বর সারিতে আছে এটা বাদ দাও। আর ও কত নম্বর কলামে আছে? ও দেখো কলাম আছে আমাদের, সরি এটা ভুলে গেছে। ও আমাদের এইটা আছে হচ্ছে ১ নম্বর কলামে। এই হচ্ছে এই যে ১ নম্বর কলামে। হ্যাঁ। তো এই ১ নম্বর সারি এবং ১ নম্বর কলাম যদি তুমি বাদ দাও, বাকি থাকে কি? এটা সুন্দর হয় নাই। আমি একটু সুন্দর করে আঁকাই দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এইগুলো যদি বাদ দাও, বাদ দেওয়ার পরে থাকে কি? ই, এফ, এইচ, আই। তাহলে এইখানে হবে ই, এফ, এইচ, আই। ই, এফ, এইচ, আই। তো এই এর জন্য আই এর ভ্যালু কত আর জে এর ভ্যালু কত? এ এর আই এর মান 1, আবার জে এর মানও কত? জে এর মানও 1। তাহলে তুমি এখানে যদি -1 তারপরে পাওয়ার 1 প্লাস 1 বসায় দাও, স তাহলে এখানে আবার কি হবে? এখানে আর গুণ হয় আমরা জানি ই আই মাইনাস এইচ এফ সমান এখানে কি হবে? এই -1 এর উপরে পাওয়ার হবে 2। 2 হলে এটা আল্টিমেটলি 1 ই থাকবে আর এখানে তাহলে যা আছে তাই। বুঝতে পারছো এটা? তো আমাদের এ এর সহগুণকটা বের করা শেষ। এখন যদি তোমার আমি বলি বি এর সহগুণক বের করতে, তাহলে বি এর সহগুণক কি হবে? বি এর সহগুণকের ক্ষেত্রে আমরা জানি এটা সবার জন্য প্রযোজ্য। আই প্লাস জে এটা থাকবেই মাস্ট, তার সাথে হচ্ছে অনুরাশি নিব। তো বি এর ক্ষেত্রে তুমি কি কি অনুরাশি নিবা তার আগে আমি এইটা মুছে দিই। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের বি নিয়ে কাজ। বি নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের বি এর সারি কলাম বাদ, তাহলে বি এর সারি কলাম বাদ দাও। বি কত নম্বর সারিতে আছে? বি হচ্ছে আমাদের ১ নম্বর সারিতে আছে। তো ১ নম্বর সারি বাদ, আর বি হচ্ছে আমাদের ২ নম্বর কলাম আছে, আমাদের এই ২ নম্বর কলামটাও বাদ। বাদ দেওয়ার পরে তোমার এখানে অবশিষ্ট থাকে কি? অবশিষ্ট থাকে ডি, এফ, জি, আই। ডি, এফ, জি, আই। ঠিক আছে? তো বি এর জন্য তোমার আই এর মান কত? বি এর আই এর মান হচ্ছে ও ১ নম্বর সারিতে আছে, তাহলে আই এর মান 1। জে এর মান কত? ও ২ নম্বর কলামে আছে, জে এর মান 2। তার মানে -1 তারপরে পাওয়ার 1 প্লাস 2। আর এখানে আমরা জানি আর গুণ হয় ডি গুণ আই মাইনাস জি গুণ এফ। ঠিক আছে? জি গুণ এটা একটু মুছে দেই, এটা সুন্দর হয় নাই। ফার্স্ট ডট হবে জি গুণ এফ। জি গুণ এফ। ঠিক আছে? তো দেখো -1 এর উপরে পাওয়ারটা কি 1 প্লাস 2 মানে 3। এটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থাকলে এটা আলটিমেটলি মাইনাসই থাকবে। আর এখানে তোমার যা আছে তাই। ঠিক আছে? তো এই ম্যাথ খুব একটা কঠিন কিছুই না, একদম ইজি ম্যাথ। সহগুণক এবং অনুরাশি থেকে তোমার পরীক্ষায় প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, প্রায় প্রতিবারই। তো আশা করি তোমাদের এটা নিয়ে আর কখনো প্যারা খাবা না। এবার আমরা পড়বো নির্ণায়কের মান নির্ণয়। নির্ণায়কের মান নির্ণয়। নির্ণায়কের মান নির্ণয় অথবা বিস্তৃতি বা নির্ণায়কের বিস্তার। তুমি যদি আগের ২টা জিনিস বুঝে যাও তাহলে এই নির্ণায়কের মান বা বিস্তৃতি বা বিস্তার এটা কিছুই না। দেখো নির্ণায়ক আমি আবার একটু তোমাদের বলে দিই। নির্ণায়কের অনুরাশি বা সহগুণক ওইগুলো কার উপর ডিপেন্ড ছিল? এগুলো হচ্ছে ভুক্তির উপর ডিপেন্ড ছিল বা ওইগুলো হচ্ছে ভুক্তির জন্য প্রযোজ্য। একটা নির্ণায়কের ঠিক যতটা ভুক্তি ছিল, ওই নির্ণায়কের ঠিক ততটাই তুমি কি পাইছো? অনুরাশি বা সহগুণক পাইছো। ঠিক আছে? কিন্তু নির্ণায়কের মান বা বিস্তৃতি এটা হচ্ছে তোমার হচ্ছে নির্ণায়কের জন্য প্রযোজ্য। তো একটা নির্ণায়কের মধ্যে একটা নির্ণায়কই থাকে, তাহলে তার বিস্তৃতি বা বিস্তার একটাই হবে। তো এটা কিভাবে বের করা যায়? ধরো তোমার কাছে একটা নির্ণায়ক আছে, এই আচ্ছা এটা কিভাবে বের করে? এটার আগে আমি এটা লিখে দিই, এটা কি হয়? একটা তুমি যে কোনো সারি বা কলাম বরাবর যাবা। নির্ণায়কের মান বা বিস্তৃতি বের করার ক্ষেত্রে যে কোনো সারি বা কলাম বরাবর, যে কোনো সারি বা কলাম বরাবর, যে কোনো সারি বা কলাম বরাবর প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করবা। ঠিক আছে? কলাম বরাবর প্রতিটি ভুক্তির সহগুণক, সহগুণক ও, ও এটা হবে ও সহগুণক
ও তাদের গুণফলের সমষ্টি। এটা আশা করি এখানে বুঝো নাই, বুঝে যাবা একটা ম্যাথ করা বলে গুণফলের সমষ্টি। একটু ম্যাথ করি, দেখো ম্যাথ করার মাধ্যমে এটা বুঝে দিই। ধরো তোমার কাছে আছে একটা, এটা সংখ্যার মাধ্যমে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা বলছি তুমি যে কোনো সারি বা কলাম বরাবর প্রতিটি ভুক্তির সহগুণক বের করবা। তো এই সারি বা কলাম বরাবর এটা হচ্ছে কি করবা, এটা আলাদা আলাদা বের করার দরকার নাই, তুমি হচ্ছে যে কোনো সারি বা কলাম বরাবর আগাবা। ধরো আমি 1 নম্বর সারি বরাবর আগাবো, ঠিক আছে। 1 নম্বর সারি বরাবর যদি আগাই, প্রথমে কারা পাবো, ওয়ান রে পাবো। তো এই ওয়ানের জন্য তুমি ওর সহগুণক বের করবা। ওয়ানের সহগুণক কি হবে, ওয়ানের সহগুণকের ক্ষেত্রে ওয়ানের সহগুণকের ক্ষেত্রে প্রথমে প্রথমে এ ওয়ানটা সহ লিখে দিবা, যে ভুক্তির এই ক্ষেত্রে যার সহগুণক বের করবা ওই ভুক্তিটা আগে লিখবা। এবার ওর চিহ্ন লিখবা, ঠিক আছে। ওর চিহ্ন কি দেখো তো, ওর চিহ্ন হচ্ছে প্লাস হবে চিহ্নটা। আশা করি আমরা একটু তোমাদের 3/3 এর জন্য একটা শর্টকাট দেখাই দিই। 3/3 অর্ডারের জন্য এই পাশে দেখাই দিই, ঠিক আছে। যেমন তোমার এ বি সি ডি ই এফ জি এইচ আই, যদি তোমার একটা নির্ণয়, এটা শুধুমাত্র কার জন্য প্রযোজ্য, 3/3 এর জন্য, আর 2/2 এর জন্য না কিন্তু, এটা 3/3 এর জন্য বলে দিতেছি। তুমি এভাবে একটা করস গুণ করবা, খরচ দিয়ে দিবে এখানে একটা, এবার আবার একটা। এই করসের ভিতরে যে সকল ভুক্তি পড়ছে তাদের চিহ্ন প্লাস, করসের বাইরের চিহ্নগুলো মাইনাস, ঠিক আছে। আমরা জানি সহগুণকের ক্ষেত্রে কি হয়, চিহ্নটা খুবই 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 ইম্পর্টেন্ট। তো তোমার এখানে ওয়ানটা দেখো তো এই করসের ভিতরে পড়ছে না, তাই ওয়ানের চিহ্ন প্লাস। এখানে আমি ওয়ানের আগে ধরে একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম প্লাস চিহ্ন। এবার ওয়ানের অনুরাশিটা নিয়ে নাও, এই চিহ্ন দ্বারাই সহগুণকের চিহ্নটা হয়ে গেছে আর কি। তো ওয়ানের অনুরাশি কিভাবে বের করবা, ওয়ানের জন্য ওয়ানের সারি কলম বাদ, ওয়ানের সারি কলম বাদ দিয়ে থাকে কি, এই হচ্ছে ওয়ানের সারি কলম বাদ। ধরো ওয়ানের সারি কলমটা আমি লাল কালি দিয়ে দেখাই দিই, যেটা বাদ বাদে থাকে 4 5 সরি 4 5 6 8 9, 5 6 8 9 ঠিক আছে। আমরা যেহেতু এই বরাবর আগাইতেছি, এ বরাবর ওয়ানের কাজ শেষ। পরে এই কারণে আমরা ধরো এইটা মুছে দিলাম, ওয়ানের কাজ শেষ। পরে কি আছে, পরে আছে টু। এবার হচ্ছে আমরা টু এর জন্য কাজ করবো। দেখো টু এর জন্য যদি কাজ করি, তাহলে টু এর চিহ্ন কি দেখো তো। আমরা এখানে তোমাকে শর্টকাট দেখাইছিলাম যে এই করসের 3/3 অর্ডারের জন্য এই করসের বাইরে যারা তাদের জন্য হচ্ছে মাইনাস। তো করসের এই 2 নম্বর ভুক্তিটা দেখো করসের বাইরে, তাহলে টুটা হচ্ছে আমাদের করসের বাইরে, তার মানে ওর চিহ্নটা মাইনাস। প্রথমে হচ্ছে চিহ্নটা দিয়ে নিবা, চিহ্নটা দিয়ে নিলাম, পরে ভুক্তিটা লিখে দিবা, ঠিক আছে। লিখার পরে এ টু এর অনুরাশি লিখে দিবা। এক কথা হচ্ছে টু এর সারি কলম বাদ দিয়ে দিবা। টু এর সারি কলম যদি বাদ দাও, তো এই হচ্ছে টু এর সারি, এই হচ্ছে টু এর কলাম। বাদ দিলে কি থাকে, 4 6 এবং 7 9, 4 6 7 9, 4 6 7 9, 4 6 7 9, ঠিক আছে। তো আমাদের এ টু এর কাজও শেষ। এবার কার কাজ করবো, এবার হচ্ছে থ্রির কাজ করবো। তার আগে এগুলো মুছে দিই, থ্রির কাজ করি। দেখো থ্রি, এবার হচ্ছে দেখো থ্রির চিহ্ন কি, থ্রির জন্য চিহ্ন দেখো, থ্রিটা দেখো এই করসের ভিতরে পড়ছে না। তো থ্রির চিহ্ন প্লাস, প্রথমে প্লাস দিবা, পরে থ্রি লিখবা, পরে থ্রি এর অনুরাশি লিখে দিবা। এক কথায় থ্রি এর সারি কলম বাদ দিয়ে যা আছে তা লিখে দিবা। থ্রি এর সারি কলম বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আছে কি 4 5 7 8, ঠিক আছে। এটা কঠিন কিছুই না, 4 5 7 8, 4 5 7 8। দেখো এটা লিখার পরে এবার তুমি হচ্ছে এখানে যোগ বিয়োগ করো। দেখো কি আছে, সমান 1 গুণ 5 এর সাথে 9 গুণ করলে হচ্ছে 5 9 45 মাইনাস 6টা কত 48, ঠিক আছে। মাইনাস 2 গুণ 4 9 কত 36 মাইনাস 6 7 কত, তো 7, আর গুণ 6 7 কত, 6 7 হচ্ছে 6 7 6 7 হচ্ছে 42 মনে হয়, ঠিক আছে।
আছে তোমার হচ্ছে তার সাথে প্লাস 3 গুণ 4 32 মাইনাস 5 35। এবার তুমি এখানে হচ্ছে জাস্ট যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করলে হচ্ছে তোমার ম্যাথে ওয়ানের সাথে যাই গুণ করো না, এটা ওয়ানই থাকে। তাহলে 45 মাইনাস 48 সমান হচ্ছে 3, 45 মাইনাস 48 সমান হচ্ছে 3, আর বড় হচ্ছে মাইনাস 2 গুণ 36 মাইনাস 42 সমান কত হয়, এখানে হচ্ছে তোমার থাকবে হচ্ছে -6, প্লাস পরে 3 গুণ 32 মাইনাস কত, 32 মাইনাস হচ্ছে 35, তাহলে কত হয়, এটা হচ্ছে -3 হয়, সমান 3 মাইনাস মানে হচ্ছে +12 মাইনাস 9 সমান কত, দেখো এখানে হয়ে গেছে কত, এটা 3 থেকে তুমি এটা দিলে -9, -9 সমান -18। এটা কি আমরা বুঝতে পারছি? তো এটা খুব একটা কঠিন কাজই না, নির্ণায়কের মান আর কি, এটা খুবই ইজি জিনিস। এবার আমরা দুইটা স্পেশাল ম্যাট্রিক্স পাবো, তোমার পরীক্ষায় ক নম্বরে দেখা যায় প্রায় সময় এটা আসে, খুবই বেশি। যে জিনিসটা এটা হচ্ছে তোমার ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি জিনিস বা কাকে বলে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, নির্ণায়কের মান 0, তাদের ব্যতিক্রমী বলে, তাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। এটা ক নম্বরে এত বেশি তোমাদের পরীক্ষা আসে, হিসাব নাই, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। আর অব্যতিক্রমী কি, যাদের নির্ণায়কের মান 0 না তাদেরকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে, ঠিক আছে? তো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের আমি তোমার একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো তোমার একটা ম্যাট্রিক্স আছে A1, প্রথম 12 নিলাম, 1 নিলাম, ও না এটা 2 নেই, এটা 6 নেই, এটা 1 নেই। তো আমাকে এটা বলছে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী কিনা যাচাই করো। তো একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হওয়ার জন্য তার নির্ণায়কের মান 0 হইতে হয়, তাই না? তো নির্ণায়ক কি তোমার, এটা এটা কি দেখো, এটা একটা ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে, ওর জন্য কি নির্ণায়ক হবে? কার জন্য নির্ণায়ক হবে? এটারে আগে নির্ণায়ক আকারে প্রকাশ করতে হবে। একে নির্ণায়ক আকারে কিভাবে প্রকাশ করে? সিম্পলি এখানে জাস্ট কি লিখে দিবা, এখানে জাস্ট একটা এরকম খাড়া চিহ্ন দিয়ে দিবা। তো 12 2 6 1, ঠিক আছে? তো এটা কিভাবে নির্ণায়ক গুণ করে, নির্ণায়ক বের করার জন্য এই আর গুণ করে দিবা। 12 গুণ 1 মাইনাস 6 গুণ সমান দেখো 12 মাইনাস 12 সমান হচ্ছে 0। তো এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান হচ্ছে কত, 0। বুঝতে পারছো কথাটা? তার মানে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাদেরকে কি বলা হয়, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। তোমাদের পরীক্ষায় এরকম ম্যাথ আসে বেশি, যে একটা ম্যাট্রিক্স এরকম দিয়ে দেয়, ধরো এ সমান x² প্লাস 6x, এখানে প্লাস চিহ্ন না দিলে হবে, এখানে হচ্ছে ধরো 2, এখানে হচ্ছে ধরো 3। ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এ এক্স সমান কত, ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এক্স এর মান কত। তো এটা কিভাবে বের করবা, তাহলে তুমি একটা ম্যাট্রিক্স এ নিবা, এই যে ম্যাট্রিক্সটা আছে এটা তোমার বলছে ব্যতিক্রমী। তো ব্যতিক্রমী মানে কি, ব্যতিক্রমী মানে হচ্ছে তোমার এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালুটা কত হবে, 0 হবে, মানে ডিটারমিনেন্ট অফ এ এটা কত হবে, 0 হবে। তো ডিটারমিনেন্ট অফ এ এটা তুমি কিভাবে বের করবা, এটা বের করার জন্য আমরা একটু আগে মাত্র দেখছি, এই ম্যাট্রিক্সটাকে আগে নির্ণায়ক চিহ্ন দিয়ে কনভার্ট করতে হবে, ঠিক আছে? 6x 2 3 এটা সমান 0, বা x² সাথে 3 গুণ করলে 3x² মাইনাস 12x সমান 0। তো এখান থেকে হচ্ছে তুমি 3 দ্বারা ভাগ করে দিলে সবাই x² মাইনাস 4x সমান 0। এখান থেকে দেখো যদি x কমন নাও, x মাইনাস 4 সমান 0। তো এখান থেকে তুমি লিখবা হচ্ছে হয় x সমান 0, বা x মাইনাস 4 সমান 0, বা এখান থেকে x সমান কত পাওয়া যাবে, 4 পাওয়া যাবে। তো তোমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্সের আরো কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব শিটে, তুমি হচ্ছে ওইগুলো হচ্ছে করে আমার হচ্ছে এইচডব্লিউ হিসেবে জমা দেবে, ঠিক আছে? এর পরের ক্লাসটা আমরা
এটা আগে শেষ করো, এরপরের কাজটা আমরা একটু পরে দিতেছি।